আজকে আমরা দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের মাইতি বেরা সাঁতরার লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার চ্যাপ্টার 2 গ্যাসের আচরণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো সমাধান করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করে তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী MCQ। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, STPতে 2.24 লিটার অধিকার করে এই চারটের মধ্যে কোন গ্যাস সেটা দেখতে হবে। এখানে বলে দিয়েছে C = 12, O = 16, S = 32। এই মানগুলো দিয়ে আমাদের দেখতে হবে যে STPতে এই চারটের মধ্যে কোন গ্যাসটা 2.24 লিটার অধিকার করে। সমাধানটা দেখো, এটার উত্তর হবে অপশান এ 4.4 গ্রাম CO2। সমাধানটা দেখে নাও। CO2 এর আণবিক ভর হচ্ছে 44। আমরা জানি STPতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। অতএব 22.4 লিটার অধিকার করে 44 গ্রাম। 22.4 লিটার অধিকার করে 44 গ্রাম, কারণ এখানে প্রথমে বলছে CO2 আণবিক ভর হচ্ছে 44, তাহলে 1 লিটার অধিকার করে 44 ভাগ 22.4 গ্রাম। তাহলে আমাদের কত চেয়েছে 2.24, তাহলে 2.24 লিটার অধিকার করে, তাহলে এটা হবে 44 ভাগ 22.4 ইন্টু 2.24। এখান থেকে আমাদের কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 4.4 গ্রাম। তাহলে অ্যান্সার হবে অপশান এ। তাহলে 4.4 গ্রাম CO2, এটাই হবে অপশান এ। 2, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণিত হলে এর আয়তন হবে, উত্তর হবে অপশান বি, অর্ধেক। 3, নিচের কোন লেখচিত্রটি সঠিক নয়, উত্তর হবে অপশান এ, এই লেখচিত্রটি। 4, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STPতে PV এর মান কত, উত্তর হবে অপশান সি, 0.5 RT। 5, কোনটি চাপের SI একক, উত্তর হবে অপশান বি, নিউটন পার মিটার স্কোয়ার। তারপর 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্নের মান 1। প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1, 4 গ্রাম H2 গ্যাসের জন্য STPতে PV এর মান ড্যাশ, এটার উত্তর হচ্ছে 2 RT। কীভাবে হলো একবার দেখো। H2 এর আণবিক ভর হচ্ছে 2 গ্রাম, তাহলে STPতে 2 গ্রাম H2 এর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 গ্রাম H2 এর আয়তন কত হবে, 22.4 ভাগ 2 লিটার। তাহলে অতএব 4 গ্রাম H2 এর আয়তন হবে 22.4 ভাগ 2 ইন্টু 4। এখান থেকে আমরা পাবো 44.8 লিটার। তাহলে এখানে প্রথমে 4কে 2 দিয়ে কেটে দেবে, তাহলে 2 থাকবে। এবার 22.4কে 2 দিয়ে গুণ করলে হবে 44.8 লিটার। তাহলে তারপর আমরা জানি PV = nRT, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এটা কিন্তু বইয়ে দেওয়া আছে যে আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে PV = nRT। এটা এই ফর্মুলাটা কিন্তু এই চ্যাপ্টারের মেন বা মূল ফর্মুলা। এইটা এর ওপর ভিত্তি করে অনেক অঙ্কের সমাধান আমরা করব এরপরে। তাহলে PV = n এর জায়গায় লিখে, যেহেতু n = W/m, n = W/m, তাহলে n এর জায়গায় লিখলাম W/m ইন্টু RT। তাহলে বা PV তাহলে কত হবে, n এর মান আমরা একটু আগে W/m লিখলাম। এখানে W হচ্ছে 44.8 আর m হচ্ছে 22.4 RT, এই যে লেখা আছে দেখো। এখানে W = 44.8 লিটার পেয়েছি আগে যেটা বের করলাম, আর m হচ্ছে এখানে 22.8 লিটার হয়। সরি, এখানে 8 লেখা ছিল ভুল করে, এটা 22.4 লিটার হয়। m = 22.4 লিটার হয়। তাহলে উত্তর কী হবে, তাহলে 44.8কে 22.4 দিয়ে কাটলে হবে 2, বা PV হচ্ছে তাহলে PV = 2 RT। RTর সাথে 2 গুণ হবে, তাই 2 RT, এটাই হচ্ছে অ্যান্সার। আমি কিন্তু শূন্যস্থানে 2 RT এই কথাটাই লিখেছি। তারপর 2, V সমানুপাতিক T, এই চিহ্নটা সমানুপাতিকের চিহ্ন। V সমানুপাতিক T, এটি ড্যাশ সূত্রের গাণিতিক রূপ, উত্তর হবে চার্লসের।
তারপর নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। 1. অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটা মিথ্যা। 2. নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান, এটা সত্য। 3. একই উষ্ণতা ও চাপে সম আয়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটা মিথ্যা। তারপর এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে? উত্তর হবে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। 2. চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কি কি? 11 নম্বর পাতায় এই যে চার্লসের সূত্রের ধ্রুবক দুটি হলো গ্যাসের চাপ ও গ্যাসের ভর, এখান থেকে এতটা। 3. এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার ATM। এখানে N এর মান দেওয়া আছে 14। সমাধানটা দেখো। N2 এর আণবিক ভর হচ্ছে 2 × 14 মানে হচ্ছে 28 গ্রাম। কারণ N এর হচ্ছে 14, তাহলে যেহেতু N2 আছে তাহলে 14কে 2 দিয়ে গুণ করলে হবে 28 গ্রাম। অতএব এসটিপিতে 22.4 লিটার আয়তন হয় 28 গ্রাম নাইট্রোজেনের। এসটিপিতে 1 লিটার আয়তন হয়, তাহলে 28 ভাগ 22.4 গ্রাম নাইট্রোজেনের। অতএব এসটিপিতে 224 লিটার, যেটা আমাদের চেয়েছে, 224 লিটার আয়তন হয় 28 ভাগ 22.4 × 224। এখান থেকে আমাদের উত্তর আসবে 224কে 22.4 দিয়ে কাটলে হবে 10, এবার 10কে 28 দিয়ে গুণ করলে হবে 280, তাই 280 গ্রাম নাইট্রোজেনের। তাহলে উত্তর হচ্ছে 280 গ্রাম নাইট্রোজেন। 4. 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিনের মধ্যে কোনটি উচ্চতর? তাহলে আমাদের কি চেয়েছে যে 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিনের থেকে কোনটি উচ্চতর। তাহলে আগে আমরা কি করব, 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু কত কেলভিন সেটা বের করব। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু হচ্ছে 30 + 273 কেলভিন, তার মানে হচ্ছে দুটো যোগ করলে হবে 303 কেলভিন। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু হচ্ছে 303 কেলভিন। তাহলে আমাদের 300 কেলভিন দেওয়া আছে, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 303 কেলভিন, আর আমাদের দেওয়া আছে 300 কেলভিন। তাহলে অবশ্যই 303 কেলভিনটা 300 থেকে বেশি, তার মানে 30 ডিগ্রি সেলসিয়াসটা 300 কেলভিনের থেকে বেশি, তাহলে সেটাই লিখলাম। অতএব 30 ডিগ্রি সেলসিয়াস গ্রেটার দেন 300 কেলভিন। কারণ 30 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 303 কেলভিন, যেটা 300 কেলভিনের থেকে বড়, তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস 300 থেকে বড় হবে, 300 কেলভিনের থেকে বড় হবে। অতএব 30 ডিগ্রি সেলসিয়াস গ্রেটার দেন 300 কেলভিন। তাহলে অতএব এই যে লেখা আছে দেখো, অতএব লিখেছি 30 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 303 কেলভিন হলো 300 কেলভিন থেকে উচ্চতর, এটাই হচ্ছে অ্যান্সার। 5. গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির বেগের কী পরিবর্তন হয়? উত্তর হবে বেগ বৃদ্ধি পায়। গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির বেগ বৃদ্ধি পায়। 6. বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। 10 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7. এসটিপিতে 1 লিটার H2 গ্যাসে ও 4 লিটার CO2 গ্যাসে উপস্থিত অণুসংখ্যার অনুপাত কত? আমরা জানি এসটিপিতে সকল গ্যাসের অণুর সংখ্যা হয় 6.022 × 10⁻23T এবং তাদের আয়তন হয় 22.4 লিটার। এসটিপিতে 22.4 লিটার H2 গ্যাসের অণু সংখ্যা তাহলে কত হবে? 6.022 × 10⁻23T। আর অতএব 1 লিটার H2 গ্যাসের অণু সংখ্যা হবে 6.022 × 10⁻23 ভাগ 22.4 লিটার 4T। তারপর আবার এবার CO2 বলেছে, তাহলে আবার এসটিপিতে 22.4 লিটার CO2 গ্যাসের অণু সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23T। তাহলে অতএব 1 লিটার CO2 গ্যাসের অণুর সংখ্যা 6.022 ×
10⁻23 ভাগ 22.4 টি। তাহলে আমাদের 4 লিটার CO2 চেয়েছে, তাহলে অতএব 4 লিটার CO2 গ্যাসের অণু সংখ্যা, এখানে 1 লিটার চেয়েছে বলে H2 1 লিটারই বলেছিল, তাই আমরা 1 লিটার পর্যন্ত বের করেছি। আর এখানে 4 লিটার বলেছে, তাহলে আমরা জন্য 4 লিটার বের করব। 4 লিটার CO2 গ্যাসের অণু সংখ্যা হবে 6.022 × 10⁻23 ভাগ 22.4 × 4T। এবার অনুপাত বলেছে, দেখো H2O CO2 গ্যাসের উপস্থিত অণুসংখ্যার অনুপাত। তাহলে H2তে 1 লিটার H2ওতে গ্যাসের অণুসংখ্যা কত বের করলাম, 6.022 × 10⁻23 ভাগ 22.4 ইস্টু 4 লিটার CO2তে কত বের করলাম, 6.022 × 10⁻23 ভাগ 22.4 × 4। এবার দেখো এই অংশ দুটো সেমই আছে, তাহলে এখানে কেটে যাবে, এখানে কেটে যাবে, তাহলে এখানে কত থাকলো 1, তাহলে H2 ইস্টু CO2 হচ্ছে, এখান থেকে আমরা পেলাম 1 ইস্টু এখানে রইল 4, তাহলে 1:4, এটাই হচ্ছে অ্যান্সার। 8 চার্লস সূত্র অনুসারে V = T লেখচিত্রের প্রকৃতি কীরূপ। 14 নম্বর পাতায় এখান থেকে এতটা। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভ এ -273°C উষ্ণতায়, এটা হবে অপশান 2 যেটা পরে আছে, পরের অংশে এই যে গ্যাসের আয়তন 0, এটা হবে অপশান 2। তারপর বি PV = RT, এটা হবে অপশান 1 যেটা হচ্ছে গ্যাসের সমীকরণ। তারপর সি STPতে 1 মোল সকল গ্যাসের আয়তন, উত্তর হবে অপশান 4 22.4 লিটার। ডি জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব, এটা হবে অপশান 3 9। তারপর 3 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নের মান 2। প্রশ্ন 1 আদর্শ গ্যাস কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। 15 নম্বর পাতায় আদর্শ গ্যাস কি তার উত্তর লিখবে এখান থেকে এতটা, আর তারপরে প্রশ্নের উত্তর লিখবে ওই পাতাতেই পাবে নিচের দিকে, এখান থেকে এতটা। প্রশ্ন 2 সমভরের দুটি গ্যাস STPতে যথাক্রমে 4480 মিলিলিটার এবং 5600 মিলিলিটার আয়তন অধিকার করে, গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো। আদর্শ গ্যাস সমীকরণ আমরা জানি PV = nRT, এখানে আবার n = আমরা জানি W/m, তাহলে বা P = এখানে n এর জায়গায় লিখে দিলাম W/m × RT। দেখো লিখে দিয়েছি কোনটা কি, n = W/m, এখানে W হচ্ছে গ্যাসের ভর ওজন আর বা ওয়েট, আর m হচ্ছে গ্যাসের মোলার ভর। W হচ্ছে গ্যাসের ওজন বা ভর আর m হচ্ছে গ্যাসের মোলার ভর। বা তাহলে V = কি হবে, ভিটা এখানে রাখলে পিটা নিচে চলে যাবে, তাহলে এটা হবে W/m RT/P, বা টোটালটা নিচেই পি যাচ্ছে, তো আমি এইভাবে সাজিয়ে লিখেছি W/m, নিচে থাকবে m আর p আর উপরে থাকছে W আর T। তাহলে বা V = K × WM, কেটা কি ধ্রুবক, কে হচ্ছে কি এখানে ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক, যেটা আমরা এইটাকে এইটা ধরবো বলেই কিন্তু আমি এখানে W/mটাকে আলাদা রেখেছিলাম, তাহলে সেটা ধ্রুবক K = হচ্ছে RT/P, এই জায়গাটা আমরা কে ধরি। তারপর ধরি প্রথম গ্যাসের, কারণ দুটো গ্যাস বলেছে, প্রথম গ্যাসের আয়তন হলো V1, সেটা হচ্ছে 4480 মিলিলিটার এবং মোলার ভর হচ্ছে m1। তাহলে প্রথম গ্যাসের আয়তন হলো যেটা হচ্ছে V1, সেটা আমরা ধরেছি 4480 ml এবং মোলার ভর ধরলাম m1। আর দ্বিতীয় গ্যাসের আয়তন হলো V2, যেটা দেওয়া আছে বইতে 5600 মিলিলিটার এবং তার মোলার ভর আমরা ধরলাম m2। অতএব V1 = কি হবে K × W/m1, কেন এখানে V, তাহলে এই যে প্রথমে যে ফর্মুলাটা এখানে প্রথম গ্যাসের ক্ষেত্রে বের করব, দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে বের করব, তাহলে প্রথম গ্যাসের ক্ষেত্রে ভিটা হচ্ছে V1, তাহলে V1 = K তো ধ্রুবক × W/m1, কারণ এখানে প্রথম গ্যাসের আমরা মোলার ভর ধরেছি m1, তাহলে m এর জায়গায় লিখবো আমরা ওই জন্য m1।
ডাব্লুটা ডাব্লুই থাকবে। আর V2 ইকুয়ালস টু K ইন্টু ডাব্লু বাই M2, কারণ এক্ষেত্রেও দ্বিতীয় গ্যাসের আয়তন হচ্ছে V2 আর মোলার ভর হচ্ছে M2, তাহলে M এর জায়গায় লিখবো M2। তাহলে অতএব আমাদের অনুপাত চেয়েছে, তাহলে V1 বাই V2 করতে হবে, তাহলে V1 বাই V2 ইকুয়ালস টু, তাহলে এখানে K ইন্টু V1 বাই V2 ইকুয়ালস টু, তাহলে V1 ইকুয়ালস টু কত, K ইন্টু ডাব্লু বাই M1, আর V2 হচ্ছে ভাগ K ইন্টু ডাব্লু বাই M2। তাহলে এখানে দেখো K আর ডাব্লু কেটে যাবে, তাহলে থাকছে কি, তাহলে উপরে থাকছে 1 বাই M1 আর নিচেও থাকছে 1 বাই M2। তাহলে V1 V2 ইকুয়ালস টু হচ্ছে 1 বাই M1 ভাগ 1 বাই M2। তাহলে এবার দেখো, তাহলে এটা উল্টে যাবে যেহেতু 1 আছে, তাহলে কি হবে, M1টা নিচে চলে আসবে আর M2টা উপরে চলে যাবে, তাই তো। তাহলে M2 বাই M1 হবে। তাহলে অতএব V1 বাই V2 ইকুয়ালস টু M2 বাই M1। তাহলে বা M1 বাই M2 ইকুয়ালস টু V2 বাই M1। আমি জাস্ট অপোজিট করে M1 M2কে রাখার জন্য, তাহলে M1 ইকুয়ালস টু হচ্ছে V2, তাহলে ইকুয়ালস টু V2 লিখলাম, আবার M2 ইকুয়ালস টু হচ্ছে V1। তার মানে এখানে V2 আমরা আগেই লিখেছিলাম, V2 মান হচ্ছে, তাহলে M1 বাই M2 ইকুয়ালস টু V2 বাই V1। এখানে V2র মানটা বসিয়ে দিলাম, V2 হচ্ছে 5600 আর V1 হচ্ছে 4480। তাহলে বা M1 বাই M2 ইকুয়ালস টু 5600 বাই 4480। এখান থেকে কাটাকুটি করে উত্তর আসবে আমাদের 5 ভাগ 4, 5 বা 5/4। তাহলে বা M1 বাই M2 ইকুয়ালস টু হচ্ছে 5/4। তাহলে এটাকে অনুপাতে বের করব, আমাদের অনুপাতে উত্তর চেয়েছে, তাহলে বা M1 ইস টু M2 ইকুয়ালস টু 5:4। এটাই হচ্ছে অ্যান্সার। 3, চার্লসের সূত্রটির বিবৃতি ও ব্যাখ্যা করো। 11 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 12 নম্বর পাতায় এখান থেকে এতটা, এই হলুদ অংশ দুটো লিখবে না, এতটা অবধি লিখে দেবে। প্রশ্ন 4, অ্যাভোগাড্রো সূত্রটি লেখো, এর একটি প্রয়োগ উল্লেখ করো। 16 নম্বর পাতায় প্রথম প্রশ্নের উত্তর লিখবে এখান থেকে এতটা, আর পরের প্রশ্নের উত্তর লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 5, এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 ঘন সেন্টিমিটার আয়তন অধিকার করে কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটি 300 ঘন সেন্টিমিটার আয়তন অধিকার করবে। ধরি প্রাথমিক চাপ, যেটাকে আমরা ধরছি P1 ইকুয়ালস টু হচ্ছে 1 atm, যেহেতু এসটিপিতে চাপ থাকে 1 atm। অন্তিম চাপ P2, এটা আমাদের বের করতে হবে। প্রাথমিক আয়তন V1 ইকুয়ালস টু দেওয়া আছে 273 ঘন সেন্টিমিটার, অন্তিম আয়তন V2 দেওয়া আছে 300 ঘন সেন্টিমিটার। তাহলে প্রাথমিক তাপমাত্রা T1 ইকুয়ালস টু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, দুটোতে লিখে দিচ্ছি সেলসিয়াস আর কেলভিনে, যেহেতু এসটিপিতে তাপমাত্রা থাকে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তাহলে অন্তিম তাপমাত্রা T2 ইকুয়ালস টু দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, বা এবার এটাকে কেলভিনে নিয়ে যাব, তাহলে 273 প্লাস 27 ডিগ্রি সেলসিয়াস মানে 27 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যাব, তাহলে 273 প্লাস 27 কে, তার মানে হচ্ছে 300 কেলভিন। তাহলে T2 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। তাহলে এবার অতএব বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় অনুসারে, এটা হচ্ছে বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয়, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে এখানে যে মানগুলো লিখেছি সেগুলো বসিয়ে দিই। তাহলে বা এখানে P1 এর মান করেছি 1, তাহলে 1 ইন্টু V1 হচ্ছে 273 ভাগ T1 হচ্ছে 273, আমরা কেলভিনে মানটা লিখছি 273, ইকুয়ালস টু সেলসিয়াসে কিন্তু লিখিনি T1 এর মানটা কেলভিনে লিখেছি, ইকুয়ালস টু P2 ইন্টু এর মানটা আমরা জানি না, তাই জন্য P2 রাখলাম, এই P2 মানটাই আমাদের বের করতে হবে। P2 ইন্টু V2 হচ্ছে 300 আর T2 হচ্ছে 300। তাহলে দেখো এখানে 273 কেটে গেল, এখানে 300 কেটে গেল, তাহলে বা P2 ইকুয়ালস টু হচ্ছে 1 atm, P2 ইকুয়ালস টু 1 atm, 1 atm ইকুয়ালস টু P2। তা আমি এক লাইন জাম্প করে লিখেছি যে P2 ইকুয়ালস টু 1 atm। অতএব 1 atm বা 76 সেন্টিমিটার
এইচজি চাপে ওই গ্যাসটি 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 300 ঘন সেন্টিমিটার আয়তন অধিকার করবে। এটাই হচ্ছে অ্যান্সার। 6 এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 ঘন মিটার হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 গ্রাম এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? গ্যাসের প্রাথমিক আয়তন যেটা হচ্ছে V1 ইকুয়ালস টু হচ্ছে 52 ঘন মিটার, এটাকে আমরা ঘন সেন্টিমিটার নিয়ে যাব, তার মানে হবে 52 × 10⁶ ঘন সেন্টিমিটার। অন্তিম আয়তন V2 এর মানটা আমাদের বের করতে হবে। প্রাথমিক চাপ P1 দেওয়া আছে 76 সেন্টিমিটার এইচজি, যেহেতু এসটিপিতে আছে। আর অন্তিম চাপ P2 এটা দেওয়া আছে 104 সেন্টিমিটার এইচজি, 104 সেন্টিমিটার এইচজি। তাপমাত্রা T1 ইকুয়ালস টু T2 ইকুয়ালস টু T, মানে T1 T2 যেহেতু একই, তাই জন্য আমি T1 ইকুয়ালস টু T2কে ধরেছি T, এই যে লিখিয়ে দিয়েছি দেখো, যেহেতু উষ্ণতা অপরিবর্তিত তাই জন্য T1 আর T2 সমান, তার ইকুয়ালস টু আমরা T ধরেছি। তাহলে এবার অতএব বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় অনুযায়ী P1 বা ইন্টু V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে এবার মানগুলো বসাবো। P1 এর মান হচ্ছে 76 ইন্টু V1 এর মান হচ্ছে 52 ইন্টু 10⁶, যেটা ঘন সেন্টিমিটার যেটা বের করেছি সেই মানটাই বসাবো, ভাগ T, কারণ আমি আগে ধরেছি T1 ইকুয়ালস টু T, তাহলে T ইকুয়ালস টু P2র মান হচ্ছে 104 ইন্টু V2র মান আমাদের বের করতে হবে, আর T2র মানও আমরা ধরেছি T। এই যে লিখেই দিয়েছি দেখো, যেহেতু T1 ইকুয়ালস টু T2 ইকুয়ালস টু T, তাই জন্য T1 T2 দুটোরই জায়গায় আমি T লিখেছি, তাতে আমাদের কাটতে সুবিধা হবে। তাহলে এইগুলো কেটে গেল, তাহলে বা V2 ইকুয়ালস টু কী থাকলো, তাহলে V2 ইকুয়ালস টু থাকলো, তাহলে এটা নিচে চলে আসবে, তাহলে 76 ইন্টু 52 ইন্টু 10⁶ ভাগ 104। এখান থেকে আমাদের উত্তর কী আসবে, এগুলো কাটাকুটি করে 10⁶কে 10⁶ রাখবে, বাকি এগুলো কাটাকুটি করে আমরা উত্তর পাবো 38। তাহলে বা V2 ইকুয়ালস টু 38 ইন্টু 10⁶, 38 ইন্টু 10⁶ ঘন সেন্টিমিটার। বা এবার যেহেতু 38 ইন্টু 10⁶ ঘন সেন্টিমিটার আছে, তাহলে এটাকে 10⁶ দ্বারা ভাগ করলে এটা আমরা ঘন মিটারে নিয়ে যেতে পারবো। যেমন 10⁶ মিটারকে ঘন মিটারকে 10⁶ দিয়ে গুণ করলে ঘন সেন্টিমিটার নিয়ে যাওয়া যায়, সেরকমই ঘন সেন্টিমিটারকে আবার 10⁶ দিয়ে ভাগ করলে ঘন মিটার নিয়ে যাওয়া যায়। তাহলে 10⁶ দিয়ে ভাগ করলে 10⁶ কেটে যাবে, তাহলে থেকে যাবে 38 ঘন মিটার। তাহলে অতএব গ্যাসটির অন্তিম আয়তন হবে 38 ঘন মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। 7 4 ATM চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের, এখানে দেওয়া আছে H ইকুয়ালস টু 1, আয়তন কত হবে? আর প্রশ্নে দেখো আর এর মানটা কিন্তু দেওয়া আছে, আর ইকুয়ালস টু 0.082। তাহলে P ইকুয়ালস টু 4 ATM, T ইকুয়ালস টু 300 কেলভিন, আর V এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে H2 এর আণবিক ভর হচ্ছে 2, তাহলে অতএব 8 গ্রাম H2 এর মোল সংখ্যা হচ্ছে 8 ভাগ 2, তার মানে হচ্ছে 4, মোল সংখ্যা হচ্ছে 4। তাহলে R ইকুয়ালস টু 0.082 লিটার ATM পার মোল পার কেলভিন, এটা দেওয়া আছে প্রদত্ত, আর এর মানটা দেওয়া আছে। অতএব আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী, এটা সমীকরণটা আগেও বলেছি, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, PV ইকুয়ালস টু nRT বা V ইকুয়ালস টু, কারণ আমাদের V এর মানটাই বের করতে হবে, তাহলে ভিটাকে এখানে রাখলাম, তাহলে V ইকুয়ালস টু কী হবে, nRT বাই P, এটা ভাগ হয়ে যাবে এদিকে এসে, বা V ইকুয়ালস টু, তাহলে এখানে n এর মান হচ্ছে 4, এই যে মোল সংখ্যা বের করলাম n, তার মান হচ্ছে 4 ইন্টু আর এর মান দেওয়া আছে 0.082 ইন্টু T এর মানও দেওয়া আছে 300 ভাগ P এর মান আমরা লিখেছি আগে 4, এটাও দেওয়া আছে। তাহলে 4 কেটে গেল, তাহলে 0.082কে 300 দিয়ে গুণ করবো, তাহলে সেটা কত হচ্ছে, তাহলে বা V ইকুয়ালস টু হচ্ছে এই দুটো গুণ করলে হবে 24.6 লিটার বা 24.6 লিটার। তাহলে অতএব গ্যাসের আয়তন হবে 24.6 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। 8 300 কেলভিন উষ্ণতায় ও 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 300 ঘন সেন্টিমিটার, এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে P1 ইকুয়ালস টু দেওয়া আছে 760 mmHg,
যেটা ইকুয়ালস টু কে মানে মিলিমিটারকে আমরা সেন্টিমিটার নিয়ে যাচ্ছি, তাহলে হবে 76 cm/Hg। 76 cm/Hg, মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে গেলে হবে এটা। তাহলে P2 হচ্ছে 760 mm/Hg, কারণ প্রমাণ চাপ বা এসটিপি সেটা হচ্ছে এটা, যে P2 প্রমাণ চাপ বা এসটিপি হচ্ছে এটাই 760 মিলিমিটার/Hg, যেটা ইকুয়ালস টু যে আগেই বের করলাম, এটাকেও সেন্টিমিটার নিয়ে গেলে হবে 76 cm/Hg। তাহলে আর V1 দেওয়া আছে 300 ঘন সেন্টিমিটার, V2 মান আমাদের বের করতে হবে। এখানে T1 দেওয়া আছে 300 কেলভিন, আর T2 যেটা প্রমাণ উষ্ণতা বা এসটিপি সেটা হচ্ছে 273 কেলভিন। এই দুটোর মান কিন্তু আমরা জানি, P2 মান আর T2 মানটা আমরা জানি, কারণ আমাদের এখানে এসটিপিতেই যেহেতু চেয়েছে উত্তরটা। তাহলে এই এসটিপিতে P2 মান হচ্ছে 760 mm/Hg, যেটা ইকুয়াল টু 76 cm/Hg, আর এসটিপিতে T2 মান বা প্রমাণ উষ্ণতা হচ্ছে 273 কেলভিন। T1 আর P1 V1 T1 দেওয়া আছে, আর P2 আর T2 মানটা আমরা জানি, সেটা লিখে দিয়েছি, আর V2 মানটা আমরা বের করব। তাহলে এবার সেই বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয় অনুযায়ী, তাহলে অতএব বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় অনুযায়ী P1 V1/T1 ইকুয়ালস টু P2 V2/T2। তাহলে বা এখানে P1 এর মান যেটা আমরা সেন্টিমিটার নিয়ে গেছি সেই মানটা লিখবো 76 ইন্টু V1 হচ্ছে 300, কারণ V1ও যেহেতু ঘন সেন্টিমিটারে আছে সেই জন্য P1 এর মানটা আমরা সেন্টিমিটারে লিখবো। তাহলে 76 ইন্টু V1 হচ্ছে 300 ভাগ T1 হচ্ছে 300 ইকুয়ালস টু এটা হচ্ছে P2 হচ্ছে 76 ইন্টু V2 মান আমরা জানি না, তাই V2 ভাগ T2 হচ্ছে 273। তাহলে এখানে 300 কেটে গেল, আর এখানে 76 কেটে গেল। তাহলে তাহলে এখানে কত থাকলো, সব কেটে 1, তাহলে 1 ইকুয়ালস টু V2/273। তাহলে V2 ইকুয়ালস টু কোনাকুনি গুণ হবে 273 ঘন সেন্টিমিটার। তাহলে V2 হচ্ছে ইকুয়ালস টু 273 ঘন সেন্টিমিটার। তাহলে উত্তর কি লিখবো, অতএব নির্ণেয় আয়তন হলো 273 ঘন সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। 9 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? ধরি P1 ইকুয়ালস টু P আর P2 ইকুয়ালস টু 2P, কারণ দ্বিগুণ বলেছে তাহলে হবে 2P, এর দ্বিগুণ তাহলে হবে 2P। V1 ইকুয়ালস টু V, আর আয়তন হচ্ছে অর্ধেক হবে, তার মানে এটার অর্ধেক, মানে এটাকে হাফ দিয়ে মানে 2 দিয়ে ভাগ করতে, তাহলে অর্ধেক হবে। তাহলে V2 হচ্ছে V/2, P1 হচ্ছে P, তাহলে P2 হবে 2P, V1 হচ্ছে V, তাহলে V2 হবে V/2। তাহলে T1 দেওয়া আছে এটা 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 273 কেলভিন। এবার T2 মানটা আমাদের বের করতে হবে। অতএব বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় করে পাই P1 V1/T1 ইকুয়ালস টু P2 V2/T2, বা T2 ইকুয়ালস টু কী হবে, এটা এদিকে আসবে, তাহলে এটা উপরে চলে যাবে, এটা নিচে নেমে আসবে, তাহলে P2 V2 ইন্টু T1, আর নিচে চলে আসবে P1/V1। তাহলে বা T2 ইকুয়ালস টু, তাহলে P2 হচ্ছে এখানে 2P ইন্টু V2 হচ্ছে V/2 ইন্টু T1 হচ্ছে 273 কেলভিনের যে মানটা এসে সেটাই লিখবো, ভাগ P1 হচ্ছে P ইন্টু V1 হচ্ছে V। তাহলে এখানে দেখো 2 কেটে গেল, P কেটে গেল, V কেটে গেল, তাহলে থাকলো 273। তাহলে বা T2 ইকুয়ালস টু হচ্ছে 273 কেলভিন। তাহলে উত্তর কী হবে, অতএব গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে অ্যান্সার। 10 স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 446 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন হয় V1, তাহলে আর 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন হয় V2। তাহলে এখানে T1 যেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাকে কেলভিনে নিয়ে চলে যাবো, তাহলে হচ্ছে 0 + 273 কেলভিন ইকুয়াল টু হচ্ছে 273 কেলভিন। তাই T1 হচ্ছে 273 কেলভিন, আর T2 হচ্ছে 546 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটাকে কেলভিনে নিয়ে যাবো, তাহলে 546 + 273
কেলভিন ইকুয়ালস টু হচ্ছে 819 কেলভিন। তাহলে 546 সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে গেলে যে কারণ এটা কেন হচ্ছে দেখে নাও একবার। কারণ 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। তার মানে এরপর জিরো ইকুয়ালস হচ্ছে 273 কেলভিন। এবার যাই হবে তাহলে তাকে 273 সাথে যোগ করতে হবে। 1 ডিগ্রি সেলসিয়াস হলে তাহলে 273 সাথে 1 যোগ করতে হবে। 2 ডিগ্রি হলে 273 সাথে 2 যোগ করতে হবে। 500 হলে 273 সাথে 500 যোগ করতে হবে। কেন? তাহলেই সেটাকে এইভাবেই সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে এখানে 546 ডিগ্রি আছে, তাহলে এখানে 546 প্লাস 273 কেলভিন ইকুয়ালস টু হচ্ছে 819 কেলভিন। তাহলে আমরা জানি চার্লসের সূত্রানুসারে স্থির চাপে V1/T1 ইকুয়ালস টু V2/T2। তাহলে বা এখানে তারপর কি করলাম, ভিগুলোকে একদিকে আনলাম, টিগুলোকে আরেকদিকে আনলাম। তাহলে এটা কি হবে, V2/V1 ইকুয়ালস টু T2/T1। কারণ দেখো এটা নিচে চলে আসবে, তাহলে এটাকে আগে এদিকে লিখছি V2/V1 ইকুয়ালস টু এটা, তাহলে আবার এটাও নিয়ে এলে এটা উপরে চলে যাবে, এটা নিচে আসবে, তাহলে হবে T2/T1। তাহলে বা V2/V1 ইকুয়ালস টু হচ্ছে T2-র মান হচ্ছে যে 819 ভাগ T1 হচ্ছে 273, তাহলে 273, 819কে 273 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে বা V2/V1 ইকুয়ালস টু 3/1। ওপরে 3 নিচে কিছু নেই মানে 1, তাহলে 3/1। তাহলে এবার অনুপাতে নিয়ে গেলে কত হবে, বা V2/V1 ইকুয়ালস টু হচ্ছে 3:1। অতএব গ্যাসটির অন্তিম ও প্রাথমিক আয়তনের অনুপাত হলো 3:1। এটাই হচ্ছে অ্যান্সার। তারপর 4 দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নের মান 3। প্রশ্ন 1, কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো? বাস্তব গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির 2টি কারণ উল্লেখ করো। প্রথম প্রশ্নের উত্তরটা পাবে 16 নম্বর পাতায়, এখান থেকে এতটা। পরের প্রশ্নের উত্তর পাবে 19 নম্বর পাতায়, এখান থেকে এতটা লেখার পর 20 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, 800 mm চাপে কোনো গ্যাসের আয়তন 100 সিসি। উষ্ণতা স্থির থাকলে কত চাপের আয়তন 75 সিসি হবে? এখানে বলে দিয়েছে, ওইটা হচ্ছে একটা প্রশ্ন, তার সাথেই আছে পরম শূন্য উষ্ণতার মান সেন্টিগ্রেড স্কেলে কত। তাহলে প্রথম প্রশ্নটার সমাধানটা আগে দেখো। তাহলে P1 ইকুয়ালস টু 800 mm Hg বলে দেওয়া আছে, P2-র মানটা আমাদের বের করতে হবে। এখানে V1 বলে দিয়েছে 100 সিসি আর V2 হবে 75 সিসি। এই তিনখানা মান বলে দেওয়া আছে, আমাদের P2-র মানটা বের করতে হবে। আমরা জানি স্থির উষ্ণতায় বয়লের সূত্র কি, P1 ইন্টু V1 ইকুয়ালস টু P2 ইন্টু V2। তাহলে বা P1 এর মান বসিয়ে দিলাম 800, ইন্টু V1 এর মান বসিয়ে দিলাম 100, ইকুয়ালস টু P2-র মান বের করবো, আর V2-র মান জানি আমরা 75। তাহলে বা P2 ইকুয়ালস টু, তাহলে 800 ইন্টু 100 ভাগ হয়ে যায় 75, সেটা লিখেছি 800 ইন্টু 100 ভাগ 75। এবার 100 আর 75কে 25 দিয়ে কাটছি, তাহলে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 3। তাহলে বা P2 ইকুয়ালস টু কত হচ্ছে, 800 ইন্টু 4 মানে হচ্ছে 3200 ভাগ 3। 3200কে 3 দিয়ে ভাগ করলে হবে 1066.667 mm Hg। 1066.67 mm Hg। তাহলে এটাই হচ্ছে উত্তর। অতএব নির্ণেয় চাপ হবে 1066.67 mm Hg। এটাই হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নটার উত্তর পাবে 12 নম্বর পাতা। এই পরম শূন্য উষ্ণতা সেলসিয়াস স্কেলে এর মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে এতটা। প্রশ্ন 3, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে V-T লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। প্রথম প্রশ্নের উত্তর পাবে 11 নম্বর পাতায়, চার্লসের সূত্র এখান থেকে এতটা। পরের প্রশ্নের উত্তর পাচ্ছ 14 নম্বর পাতায়। এই ছবিটা আঁকবে, এই লেখচিত্রটা আঁকবে আর কি, এই চিত্র 2.8 এই লেখচিত্রটা আঁকবে, তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে।
4 বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। 17 নম্বর পাতায় এখান থেকে এতটা।